শুনতে পাচ্ছেন লাইফ ইজ বিউটিফুল, সাথে আছে আমি আরজে শোভন, এবং আমার সাথে দুজন ভেরি ভেরি স্পেশাল গেস্ট কিন্তু আছেন এই মুহূর্তে। আমরা কিন্তু যেমনটা মানে লাইফকে যখন আমরা বিউটিফুল বিষয় হিসেবে কল্পনা করি বা আমরা যখন ভাবি যে হচ্ছে লাইফকে সুন্দর করা উচিত, সেই সময়টিতে কিন্তু আরোগ্য বা হচ্ছে মানুষ আছেন যারা কিনা এই ব্যাপারগুলো নিয়ে হয়তো আমার আপনার থেকে অনেক বেশি সচেতন। আমি তাদের পরিচয়টা তাদের কাছ থেকেই নেব। আমার ডান পাশে আছে হচ্ছে তুরাব ভাই। তুরাব ভাইয়া, যদি আপনার পরিচয়টি জানতে পারতাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তুরাব বিল্লাহ চৌধুরী। আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটালে প্রোগ্রাম অফিসার হিসেবে আছি। আমি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এবং থ্যালাসেমিয়া কাউন্সিলিং নিয়ে কাজ করছি। আর আমার ডান পাশে আছেন রাকিব ভাইয়া। রাকিব ভাইয়া, যদি আপনার পরিচয়টি একটু পেতাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছি, এছাড়া একজন নিয়মিত রক্তদাতা। চমৎকার। যে ব্যাপারটি আসলে প্রথমে বলে দেওয়া দরকার সেটি হচ্ছে যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রত্যেকটি মানুষের কিছু বিষয় আসলে জানা দরকার, আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু বোধের উন্মেষ ঘটা দরকার। সেই চেষ্টাটি আমরা করব এবং সেই চেষ্টার জন্যই কিন্তু আজকে আমরা কথাগুলো বলবো। সো যদি এই ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে, ব্যাপারগুলো আসলে আমি একটু পরে বলছি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো সেই ব্যাপারটিতে যাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি আপনারা আপনাদের মতামত শেয়ার করতে চান আমাদের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইভের কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদেরকে এসএমএস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করতে হবে সিটি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মতামত, পাঠিয়ে দিতে হবে 29696 এই নাম্বারে। আর তাছাড়া আপনি চাইলে কিন্তু কলও করতে পারেন আমাদেরকে, আর সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার সাথে এবং আমার দুজন ভেরি ভেরি স্পেশাল গেস্টের সাথে আপনারা কথা বলতে পারবেন। সেক্ষেত্রে যেই নাম্বারটিতে কল করতে হবে সেটি হচ্ছে 01841009600। যাই হোক, আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারটিতে সরাসরি চলে যেতে চাই। যে হচ্ছে আজকে আমরা দুটি বিষয়, একটি হচ্ছে রক্তদান, আর আরেকটি বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া। এই দুটো বিষয় নিয়ে মূলত হচ্ছে আলোকপাত করব। সো প্রথমেই আমরা হচ্ছে রক্তদানের বিষয়টিতে আসি। আমার ডান পাশে আছেন তুরাব ভাই। তুরাব ভাইয়ের কাছে আমরা আসলে জানতে চাই যে ইনিশিয়ালি তুরাব ভাই, আপনি কি ধরনের মেসেজ আজকে আমাদের শ্রোতাদেরকে দিতে চান? ধন্যবাদ আপনাকে শোভন ভাই। মূলত হচ্ছে রক্তদানের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশে প্রপার কাউন্সিলিংয়ের অভাবের কারণে মানুষ রক্তদানের বিষয়ে এখনও ভয় পায়। তো আমি যেহেতু এই বিষয়টা আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু হওয়া উচিত, কারণ যেটা আমাদের নিয়ম অনুযায়ী বলে 18 বছর বয়স হলেই কিন্তু যে কেউ রক্তদান করতে পারে, সে যদি সুস্থ স্বাভাবিক থাকে। তো এখনও দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পার্সেন্ট ইয়াংরা হোক মানুষের হোক রক্তদানের ব্যাপারে উৎসাহিত না। তো আমার যে ইচ্ছাটা, যে আমি চাই বা আমরা সবাই যারা রক্তদান করি তারা চাই যে এই যে ইয়াং জেনারেশন তারা রক্তদানের ভীতিটা কাটিয়ে উঠুক, তারা যে ভুল ধারণাটা কাটিয়ে উঠুক, এবং সাথে সাথে তারা রক্তদানে যদি উৎসাহিত নিজেও হয়, অন্য কেউ করে। কারণ রক্তদানের বিষয়টা অনেক পজিটিভ একটা কাজ। আমরা তো অনেক ধরনেরই কাজ করি, পজিটিভ নেগেটিভ অনেক ধরনের, কিন্তু কেননা আমরা সেই নেগেটিভ কাজ থেকে দূরে এসে পজিটিভ কাজের মধ্যে নিজেদেরকে এঙ্গেজ করি, সেটা কেননা রক্তদান দিয়ে শুরু হোক, একটা মহৎ কাজ। তুরা ভাই, এই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে মানুষের মধ্যে যে রক্তদানের যে ভীতিটা, এই ভীতিটার আসলে মানে ভীতিটা আসলে কেমন, এবং এই ভীতিটা যে আসলে একেবারে মূল মানে অমূল মানে কোনো ধরনের অযৌক্তিক একটা ভীতি, সেই ব্যাপারটি সম্বন্ধে একটু আলোকপাত চাইছি আপনার কাছে। জি অবশ্যই। রক্তদানের ব্যাপারে যে মূল ভীতিটা, যে সবার প্রথম ভিতরে আসে যে এত বড় একটা সুই, এই সুইটা ইনজেক্ট করে আমাকে ব্লাড নিবে, এই সুইয়ের ভয়েই তো আমি শেষ। অথচ যখন সে দিচ্ছে বা কোনোভাবে মোটিভেট করে তাকে দেওয়ানো হচ্ছে, তখন সে বুঝতে পারছে আচ্ছা এই সুইয়ের খোঁচাটা তো তেমন কিছুই ছিল না, আমি শুধুই ভয় পেলাম। এক্স্যাক্টলি। আবার অনেকের ক্ষেত্রে যে কাজটা করে, কারণ আমরা যেহেতু থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসের পাশাপাশি ব্লাড ডোনেশন নিয়েও অন ফিল্ডে কাজ করছি, আমাদের হসপিটালে কাজ করছি, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কাজ করছি। তো সেখানে দেখা যাচ্ছে এই যে ভীতিটা তাকে আমি হয়তো কাটিয়ে দিতে পারছি, কারণ দেখা যাচ্ছে সে যখন ব্লাডটা দিতে চাচ্ছে না, তার আশেপাশে যারা দিচ্ছে তাদেরকে দেখে সে হয়তো মোটিভেট হয়ে দিল, তার ভয়টা কাটলো। কিছু ইয়াংদের একটা কথা থাকে যে আচ্ছা আমি ব্লাড দিব, আমি একটু আমার বাবা মাকে জিজ্ঞেস করি। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার বাবা মাকে যদি জিজ্ঞেস করেন তারা কি এই ব্যাপারে মোটিভেটেড, বুঝলেন না, তারা এই ব্যাপারটাতে অনেক নেগেটিভ, যে আপনি কিভাবে ভাবলেন আপনি ফোন দিলে আপনাকে সে এটাতে মানা করবে না। আপনার উচিত এখন দেওয়া, দিয়ে আপনি বাসায় গিয়ে বলবেন, তাহলে হবে কি সে বুঝবে না আমার ছেলে বা মেয়ে ব্লাড দিল, দিয়ে তো তার কোনো সমস্যা হলো না, তাহলে আমার মনে হয় আমি ভুল ধারণা রেখেছি। তো এই জিনিসগুলো আসলে মানুষ
মানুষের মন থেকে দূর করতে হবে। দূর না করা পর্যন্ত কিন্তু আপনি পজিটিভ কাজে এগিয়ে আসার ইন্সপিরেশনটা পাবেন না। ইন্সপিরেশনটা তাছাড়া পেতে হলে ভাইয়ের এটা সাথে করতে আমি হবে। একটু একটা কথা add করতে হ্যাঁ হ্যাঁ চাই অবশ্যই যে রাকিব ভাই। আসলে লুকায় বা চুরি করে রক্তদান করাটাও কিন্তু একটা একটু একটা একটা অ্যাডভেঞ্চারের মতন কাজ করে, তাই না? খুশি লাগে নিজের মধ্যে যে আসলে আমি একটা ভালো কাজ করলাম। হয়তো ফ্যামিলি কিছু ক্ষেত্রে আমাদের এটা হইতে পারে যে আমাদের ভালোর কথা চিন্তা করি হয়তো মাঝে মধ্যে একটু ইয়া করে, বাট সত্যিকার অর্থে তারাও কিন্তু চায় যে আমরা ভালো কাজের সাথে থাকি। এই জিনিসটাও কিন্তু আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। এক্স্যাক্টলি। আমাদের সাথে আমি হচ্ছে রাকিব ভাইয়ের কাছে স্পেশালি যেতে চাইতাম যে আমাদের সাথে কিন্তু তুরাব ভাই, তিনি কিন্তু থ্যালাসেমিয়া হসপিটাল, আমি পুরো নামটা এক্স্যাক্টলি বলতে পারছি না, বা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটাল। এক্স্যাক্টলি সেই হসপিটালটিতে কর্মরত আছেন। কিন্তু আমাদের সাথে কিন্তু রাকিব ভাই আছেন, তিনি একজন স্বেচ্ছাসেবক, এবং আমার কাছে এই ব্যাপারটি খুবই নোবেল মনে হয় যে হচ্ছে একজন মানুষ একটা ব্যানার, যে কোনো ব্যানার থাকুক বা না থাকুক, যখন নিজের থেকে কিছু কাজ করে, ভলান্টিয়ারিং ওয়ার্কগুলো কিন্তু খুবই নোবেল। সো এই ভলান্টিয়ারিং ওয়ার্কগুলোর যে হচ্ছে অনুভূতি, সেই অনুভূতিগুলো আমি রাকিব ভাইয়ের কাছে জানতে চাই। তবে তার আগে একটা বিষয় আমি হচ্ছে আমাদের দর্শকদের কাছে বা আমাদের যারা শ্রোতা আছেন তাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জীবনে আসলে কে কতবার রক্তদান করেছেন, এবং সেই রক্তদানের অনুভূতিগুলো কি, এবং রক্তদান করার ক্ষেত্রে যে ভীতিটা আছে সেই ভীতিগুলো আপনাদের জায়গা থেকে বা বাধাগুলো আপনাদের জায়গা থেকে কি কি, সেগুলো আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানাতে পারেন। হ্যাঁ, রাকিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই ভলান্টিয়ারিং, এই যে নোবেল একটা কাজ, এটি করতে আসলে কেমন লাগে? জি ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথম যখন রক্তদান শুরু করছি এপ্রিল 29, 2017-তে প্রথম আমি ব্লাড ডোনেশন শুরু 4 করি। বছর ধরে। জি, 4 বছর ধরে আলহামদুলিল্লাহ রক্তদান করে আসছি। তো প্রথম একজন ক্যান্সারের রুগীকে আমি রক্ত দিয়েছিলাম বাংলাদেশ ক্যান্সার হাসপাতালে। তো আমার আসলে একটা ফেসবুক একটা পোস্টের মাধ্যমে আসলে এই ব্লাড ডোনেশনের ব্যাপারটা জানতে পারা। তো আমার বয়স যখন 18, তখন মাত্রই বয়স 18 বছর হলো। তখন আমি চিন্তা করলাম যে আমার ব্লাড দেওয়ার তো আমার বয়স হয়েছে, আমার ব্লাড দেওয়ার দরকার। আর আমার ব্লাড দিলে যেহেতু আমার ক্ষতি হচ্ছে না, বরং একজন মানুষের জীবন বাঁচানো যাচ্ছে, তাহলে আমি কেন এই কাজটা করব না? অবশ্যই আমার করা দরকার। তো চমৎকার। সেই বিবেকের তাড়না থেকে প্রথমবারের মতো আমি আসলে নিজেই ওই ক্যান্সারে আক্রান্ত মায়ের জন্য ব্লাড দিয়েছিলাম। তো তারপর থেকে আমি নিজের মধ্যেই শপথ করেছিলাম যে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি নিয়মিত রক্তদান করব। তো তারপর থেকে আমার পথ চলা শুরু। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি 13 বার ব্লাড দিয়েছি। আচ্ছা তার আচ্ছা, মধ্যে চমৎকার। 11 বারই হচ্ছে আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে রক্ত দিয়েছি। তো আজকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সকল এই স্বেচ্ছাসেবী রক্তদাতা ভাইদেরকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শুরুতে। আচ্ছা, রাকিব ভাইয়ের কাছে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ওই যে প্রথমবার যখন আপনি রক্ত দিয়েছিলেন, সেই যে প্রথম সুইয়ের খোঁচাটা, এই খোঁচাটার অনুভূতিটা আসলে কেমন ছিল? বা তখন আসলে আমার ধারণা, আমি তো নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা সুইয়ের খোঁচায় না নিজেকে কেমন যেন একটা মানে আরেকটু যোদ্ধা মনে হয়, এবং সাথে সাথে হচ্ছে অনেক গর্ব বেড়ে যায়। আপনার ক্ষেত্রে আসলে সেই অনুভূতিটা যদি ভাষায় ব্যক্ত করতে পারতেন। অবশ্যই। আসলে আমি প্রথম যখন দিয়েছিলাম, স্বাভাবিকভাবে যে কোনো কাজের ক্ষেত্রে প্রথমে কিছুটা ভীতি বা এরকম কাজ করে, বাট আমার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিল। আমি নিজে থেকে যেহেতু উদ্বুদ্ধ হয়ে দিয়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমার এতটুকু একটা মানুষ যেহেতু উনি কষ্ট পাচ্ছেন, ওনার খুবই সিরিয়াস সময়ে আসলে ব্লাডটা দরকার, যার জন্যই আমি দিচ্ছি। তো আমার এই সামান্য কষ্টটা যদি একজন মানুষকে 10-15টা দিন বা 1 মাস ভালো রাখতে পারে, তাহলে এটা আমার জন্য সব থেকে বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তি কিংবা মনের যে সন্তুষ্টি বা মনের যে একটা সন্তুষ্টি কাজ করে, এটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আর এটা মনে হয়, আমার কাছে মনে হয় যে রক্তদানের মাধ্যমেই সম্ভব যে একজন মানুষের অন্তরের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমি এই জন্যই আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন সবাইকেও উদ্বুদ্ধ করব যে যাদের বয়স 18+ হয়েছে, আপনারা প্রথম 18 বছর উদযাপন করতে পারেন এই রক্তদানের মধ্যে দিয়ে। চমৎকার একটি আইডিয়া। এবং একটা জিনিস আমি আসলে একটু পয়েন্ট আউট করতে চাই যে আসলেই আপনি একটু ভাবুন যে একজন ক্যান্সার রোগী বা একজন মানুষ, সে হয়তো মৃত্যু পথযাত্রী, সেই মানুষটির যে কষ্ট, সেই মানুষটির যেই কষ্টের মাত্রা, সেই তুলনায় একটা সুইয়ের খোঁচা কি খুব বেশি নগণ্য নয়? এটা ভেবেই কিন্তু আমরা আসলে আমাদের রক্তদানের যে যাত্রা সেটা শুরু করতে পারি। যাই হোক, আমরা কিন্তু কমেন্ট পাচ্ছি। আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা কমেন্ট এসেছে, সেটি হচ্ছে যে পিয়াল আলম হৃদয় আমাদেরকে লিখে পাঠিয়েছেন যে রক্ত দেওয়া কি কোনোভাবে
ইনস্টিটিউশনালাইজড করা যায় কিনা, মানে প্রাতিষ্ঠানিকীকরণ করা যায় কিনা সেই ব্যাপারটি নিয়ে বলছেন। মানে একটি সামাজিক কর্তব্যের ব্যাপার হবে। ধারণা এমন যে আমরা পৃথিবীর প্রয়োজনে রুটিন করে রক্ত জমা করি, মানুষের নিরাপত্তায় এই ব্লাড স্টোরিং কেন মাস্ট, এই প্লটে তিনি আলোচনা চাইছেন। হ্যাঁ, খুবই চমৎকার একটা প্রশ্ন। মানে ইনস্টিটিউশনালাইজড করা যায়, বা আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় করা আছে, তাই না তুরাব ভাই? এই ব্যাপারে আমি অবশ্যই বলবো, ইনস্টিটিউশনাল ওয়াইজ যে সমস্যাটা উনি কথা বলেছেন, আসলে প্রতিটা যে উন্নত দেশগুলো সেখানে তাদের রক্তদানের ব্যাপারটাকে এতটা এনকারেজ করা হয় ছোটবেলা থেকেই যে তারা সেই রক্তদানের ব্যাপারটাকে নিজেদের একটা সামাজিক দায়বদ্ধতা মনে করেন, এবং সেন্ট্রালি সরকারিভাবে হচ্ছে তাদের একটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থাকে যেখানে সবাই স্বেচ্ছায় এসে ব্লাড দেন, এবং সেখান থেকে যত ধরনের রোগী থাকে তাদেরকে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। কিন্তু আমাদের দেশে আসলে সেই সিস্টেমটা এখন পর্যন্ত গ্রো করেনি, যার কারণে আমরা এখনও ব্লাড ডোনেশনের ব্যাপার নিয়ে সচেতন না, অথবা দেখা যাচ্ছে যারা ব্লাড প্রয়োজন তারা সঠিক সময়ে সঠিক জায়গা থেকে পাচ্ছেন না। এটাই মূল ইস্যু। আসলে আমরাও চাচ্ছি আমাদের হসপিটালটার হচ্ছে বাংলাদেশের প্রথম থ্যালাসেমিয়া হসপিটাল, থ্যালাসেমিয়া পেশেন্টদেরকেই মূলত এখানে সাপোর্ট দেওয়া হয়। আমরা সরকারকে অনেকভাবেই চেষ্টা করেছি বুঝিয়েতে যে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট হোক আর অন্য কোনো যে কোনো পেশেন্ট হোক, তাদেরকে মূলত সাপোর্ট দিতে হলে ফার্স্ট কিন্তু ব্লাড প্রায়োরিটি, তাই না? কারণ আপনি দেখেন ব্লাড ছাড়া আপনি অন্যান্য জিনিসে কিন্তু একটা না একটা সাবসিডি দিতে পারছে, তো ব্লাডের সাবসিডি বলে কিন্তু কিছু হয় না। ব্লাডের সাবসিডি কিন্তু ব্লাডই, সেই ব্লাডটা আমি পাবো কোথা থেকে? আপনার আমার মতো একজন মানুষ স্বেচ্ছায় যখন রক্তদানটা করছে তখন কিন্তু সে পাচ্ছে। তাহলে এই যে স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারটা যে মানুষ উদ্বুদ্ধ না, তাহলে উচিত কি যে এটাকে উদ্বুদ্ধ করা। অবশ্যই আপনি আমি আমাদের নিজেদের জায়গা থেকে হয়তো 5 জন 10 জন 20 জনকে উদ্বুদ্ধ করতে পারবো, কিন্তু আমাদের জনসংখ্যা একটা বিশাল বড়, তাহলে এই বিশাল বড় জনসংখ্যার কাছে রিচ করা কিন্তু আপনার আমার পক্ষে সম্ভব না। সেখানে কি করতে হবে? অবশ্যই সরকারিভাবে একটা ইনস্টিটিউশনাল ওয়াইজ আসতে হবে। ওই ভাই যে কথাটা বলেছেন খুব ভালো কথা বলেছেন, কিন্তু বিষয়টা নিয়ে আসলে আমরা সবাই কনসার্ন, কিন্তু যেখান থেকে কনসার্ন হওয়া উচিত সেখানে যদি কনসার্ন না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাক্টিভলি আগাতে পারবো না, যেটা আমি মনে করি। আচ্ছা, আমরা আসলে রক্তদান নিয়ে অনেকগুলো কথা বলছি, এই জায়গায় আমি কিছু কথা যুক্ত করতে চাই। যে সত্যি কথা হচ্ছে যে রক্তদান করার ক্ষেত্রে, যেহেতু আমি একজন নিয়মিত রক্তদাতা, আমি আসলে বিষয়টি জানি যে শারীরিক ব্যথা আসলে মানে ঠিকভাবে আসলে অনুভবই করা যায় না। একটা মশা বা একটা বড় পোকা কামড়ালে যতটুকু ব্যথা, তার থেকেও বোধহয় একটা সুইয়ের খোঁচায় আসলে ব্যথা মানে তার থেকেও কম। আবার আরেকটা জিনিস যেটা অনেকের ক্ষেত্রে আসলে সমস্যা হয়, সেটি আমি দেখেছি যে কারো কারো হয়তো ইমিডিয়েটলি মানে ব্লাড দেওয়ার হয়তো 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে কিছুক্ষণের জন্য রক্তচাপটা হচ্ছে কিছুটা নেমে যায়, তখন হচ্ছে তার অনেকের একটু মাথা ঘোরায় বা এরকম কিছু হয়, কিন্তু সেটাও আসলে খুবই নগণ্য, মানে খুব অল্প সময়ের জন্য হয়। আমি দেখেছি যে হচ্ছে সেই মানুষটি যে হয়তো মাথা ঘুরে সে কোথাও বসে গিয়েছে, সে হয়তো আধা ঘন্টা পরে আসলে খুব ছটফট করছে যে না, আমি আর শুয়ে থাকতে চাই না, আর রেস্ট চাই না, আমি হচ্ছে এবার যাই, আমি আবার আমার অন্যান্য কাজে ফিরে যেতে চাই। তো ব্যাপারটা আসলে খুবই সহজ এবং খুবই নোবেল একটি কাজ, এবং সত্যি কথা যে মানুষের জন্য এই ধরনের প্রতিপাদ্য কিন্তু প্রচার করার সবচেয়ে চমৎকার উপায় আমার মতে হচ্ছে রক্ত দেওয়া, মানে উপায়গুলোর কমপক্ষে একটি হচ্ছে রক্ত দেওয়া। এরপরে আমরা হ্যাঁ জি যাচ্ছিলাম যে আপনি যে কথাটা বলেছেন রক্তদান করার পরে যে অনেকে রক্তচাপ নেমে যাওয়া বা হচ্ছে মাথা ঘোরানো, এই বিষয়টা একটু আমি ভুল ধারণাটা দূর করতে চাই। আচ্ছা। এটা হচ্ছে রক্ত দেওয়ার পরে যেটা মেডিকেল সায়েন্স অনুযায়ী যে আপনাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট শুয়ে থাকতে হবে। কেন শুয়ে থাকতে হবে? আপনি যে পরিমাণ ব্লাডটা দিচ্ছেন সেটা আমাদের শরীরের এক্সেস অংশের চেয়েও কিছুটা কম, তো যার কারণে আপনি যখন ব্লাডটা দিচ্ছেন তখন রক্তচাপটা কিছুটা কমে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা কোনো আপনার ইম্প্যাক্ট করবে না। এক্স্যাক্টলি। তখন আপনি যে ব্রেনের যে ক্যাপাসিটি, সে হচ্ছে আমাদের যে রক্তটা কমে গেল সেটা একটা সিগন্যাল পাচ্ছে যে এই পরিমাণ জিনিসটা শরীর থেকে বের হয়ে গেল, তাহলে সেই জিনিসটাকে রিকভার করার জন্য আমাকে একটু টাইম দিতে হবে। তো ব্রেনের সেই টাইমটাই হচ্ছে 10 থেকে 15 মিনিট। তো অনেকে দেখা যাচ্ছে শুয়ে থাকতে চাচ্ছে না, অধৈর্য হয়ে যাচ্ছে, তিনি ওই টাইমটা মেনটেন করছেন না, মেনটেন না করার কারণেই তার পরবর্তীতে একটা হেজিটেশন বা একটা ডিজিনেস কাজ করছে। বুঝতে পেরেছি। তার মানে আমাদেরকে যেমন রক্ত দান করতে হবে, একই সাথে আমাদেরকে কিন্তু খুব বেশি পরিমাণে রেসপন্সিবলি, এবং সেটা যেমন হচ্ছে সমাজের প্রতি, পরিবারের প্রতি, এমনকি নিজের প্রতিও আসলে রেসপন্সিবল থেকে রক্ত দান করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় হচ্ছে একটু চলে যেতে চাই, এবং এই বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনও বটে, কারণ থ্যালাসেমিয়া শব্দটা হয়তো আমরা প্রত্যেকে শুনেছি, কিন্তু থ্যালাসেমিয়া আসলে কি জিনিস, এই রোগটি আসলে কি রকম, বা এটার যেই মানে সিমটমসগুলো আছে সেগুলো আসলে কি রকম, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের অনেক মানুষের কাছে, ম্যাস পিপলের কাছে আসলে
পরিষ্কার ধারণাটি নেই। সো এই বিষয়ে আমি প্রথমেই যেতে চাই রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, আপনি থ্যালাসেমিয়া নিয়ে যদি আমাদের শ্রোতাদেরকে একটু জানাতেন যে এই রোগটি আসলে কেমন, এটার মানে সিমটম গুলো কেমন, সেই ব্যাপারগুলো যদি জানাতেন। ধন্যবাদ ভাইয়া। আসলে আমিও এই বিষয়টা থ্যালাসেমিয়া সম্পর্কে অতটা অবগত ছিলাম না। আমি যখন 2017-তে প্রথম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে ব্লাড দিয়েছি, তারপর থেকে আমার আসলে এই বিষয়টা নিয়ে সচেতনতা জায়গা। তো এই ক্ষেত্রে আমি গুরুত্ব দিতে চাই যে যত বেশি আমরা আসলে এই থ্যালাসেমিয়া রোগের বাহক নির্ণয়ের টেস্টটাকে আমরা বাড়াতে পারবো, তত বেশি আসলে আমরা এই রোগের ক্ষেত্রে আমরা এগিয়ে থাকতে পারবো। আর এই রোগের তো সচেতনতা ছাড়া আমাদের এই রোগটা যদি হয়ে যায়, সচেতনতা ছাড়া এর আগে আমাদের প্রতিরোধ ছাড়া আসলে আমাদের কোনো করণীয় নেই। তো এই জন্য Exactly. আমার আসলে সব থেকে বেশি আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন বা যারা ভবিষ্যতে বিয়ে করতে আছেন, তাদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা বিয়ের আগে অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্টটা করে নেবেন। রাকিব বিস্তারিত ভাই, বিষয় অবশ্যই আমাদের হ্যাঁ, তুরাব ভাই অবশ্যই এই বিষয় অবশ্যই নিয়ে আমরা কথা বলবেন। মানে জি। রাকিব ভাইয়ের কাছে কিন্তু অনেক কথা আসলে আমরা অলরেডি শুনে ফেলেছি। আমি একটি কমেন্ট পড়তে চাই। আসলে এটা কোনো প্রশ্ন নয় বা কোনো সেরকম আসলে সাধারণ কমেন্ট নয়, বরং এটা একটা আকুতি আমি বিশ্বাস করি। আমাদেরকে FFB চৌধুরী লিখে পাঠিয়েছেন, আমরা কি সবাইকে রক্তদানে আগ্রহী করতে পারি না? সবাই যদি রক্তদান করে তাহলে কোনো থ্যালাসেমিয়া পেশেন্টস এর লাইফ বৃদ্ধি তাহলে কত থ্যালাসেমিয়া পেশেন্টসের লাইফ বৃদ্ধি পায়। এক্স্যাক্টলি, মানে মানুষের কিন্তু সেই ক্ষমতাটা বা সেই মানে চেষ্টাটা অ্যাটলিস্ট মানুষ করতে পারে যে একজন মানুষ মারা যাচ্ছে, তার যে আয়ু রেখা, তার যে আয়ু, সেটাকে আরেকটু বৃদ্ধি করে দেওয়া। যাই হোক, থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু আমাদের কাছে একজন মোটামুটি বিশেষজ্ঞই বলা যায় আমাদের মধ্যে আছেন। আমরা তুরাব ভাইয়ের কাছে আসলে জানতে চাই যে এই থ্যালাসেমিয়া নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমাদের যে ভুল ধারণাগুলো বা হচ্ছে আমাদের ধারণার যে অভাবগুলো, সেইগুলো যদি একটু পরিষ্কার করে দিতেন। ধন্যবাদ। থ্যালাসেমিয়া নিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা, যেটা একটু হাস্যরসাত্মকই শোনায়, থ্যালাসেমিয়ার নামটাই উচ্চারণ করতে পারে না অনেক বেশিরভাগ মানুষরা, ইভেন আমাদের অনেক ইয়াং এডুকেটেড পার্সনরাই বলতে পারে না। তো থ্যালাসেমিয়াটা আসলে এমন একটা রোগ, এটাকে মূলত বলাই হয় বংশগত রক্তশূন্যতা অথবা রক্ত স্বল্পতাজনিত রোগ। আমাদের কিন্তু অনেক ধরনের রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতাজনিত রোগ আছে, কিন্তু এই রোগটার সাথে ওই রোগ বাকিগুলোর তফাৎটা এখানে যে এটা কিন্তু জাস্ট জেনেটিক্যালি হবে, এবং তাও কিভাবে, মা বাবা এই রোগটার বাহক হওয়ার মাধ্যমে। আমি যেটা ক্লিয়ার করতে চাই, অনেকে হয়তো ভাবছেন বাহক হলে আবার আমিও কি রোগী, কিন্তু বিষয়টা তা নয়। যিনি থ্যালাসেমিয়া ডিফেক্টিভ জিনের বাহক, তিনি শুধু বাহক, মানে হচ্ছে তিনি জাস্ট জিনটাকে বহন করছেন, তার মধ্যে এটার কোনো ধরনের প্রবলেমস নেই, কোনো রকম সাফারিংস নেই। কিন্তু হচ্ছে কি, একজন বাহক যেহেতু তার কোনো লক্ষণ নেই, সে সারা জীবনও টেস্ট না করলে জানতে পারবে না সে বাহক। ওই যে না জানার কারণে সে হচ্ছে কি আরেকটা বাহককে বিয়ে করছে, তখন এই দুজন বাহক হওয়ার কারণে তার সন্তানটা এই রোগটা নিয়ে জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। তো যখন সে সন্তানটা হয়ে যাচ্ছে, তখন তো তার আর কিছু করার নেই, তখন সে হয়তো ঘাবড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, কিন্তু সে যদি আগে সচেতন হতো। এইটাই আমি মূলত আমাদের ইয়াং জেনারেশনদেরকে বলতে চাই যে আপনারা সবচেয়ে যে জরুরিটা, বিয়ের আগে অবশ্যই আপনি থ্যালাসেমিয়া বাহক কিনা টেস্ট করবেন, এবং এটা কোনো ধরনের কার্ডস নয় যে আমি থ্যালাসেমিয়া বাহক টেস্টটা করব, আমার কি তাহলে বিয়ে হবে না, বা আমি যদি বাহক হই আমার কি বিয়ে করাটা সম্ভব হবে না, মানুষকে আমাকে নেগলেন্সি চোখে দেখবে, এটা কিন্তু একদমই তা নয়। আপনি যে বাহক, সে কিন্তু একদমই সুস্থ স্বাভাবিক। ইভেন আমি এই ভুল ধারণাটা দূর করার জন্য একটা আইডিয়া দিতে চাই, যে যিনি থ্যালাসেমিয়ার বাহক, তিনি যদি একজন মানুষকে রক্তদানও করেন, তার রক্তের মাধ্যমে কিন্তু অন্যজন থ্যালাসেমিয়া বাহক অথবা রোগী হওয়ার সম্ভাবনা একদমই নেই, কারণ এটা একদম বাই জেনেটিক। তার মানে কি, আপনি যদি বাহক হন, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে আমি একজন বাহককে বিয়ে করব না, যাকে বিয়ে করতে যাচ্ছি, বিয়ের আগে তাকে আমি কাউন্সিলিং করে বুঝিয়ে থ্যালাসেমিয়া টেস্টটা করাবো। সে যদি বাহক না হয় তাহলে আমি তো সেফ, আর যদি বাহক হয়, পরবর্তী প্রজন্ম সেফ, আর যদি বাহক না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেপারেশনে যাওয়া উচিত অথবা অন্য কোনো ওয়ে ভাবা উচিত। এক্স্যাক্টলি। এবং মানে যখনই আসলে মানুষ পরিবার গঠনের চিন্তা করে, মানুষের কিন্তু আসলে ভবিষ্যৎকে একটা শেপ দেওয়ার চিন্তা করতে হয়। মানুষকে কিন্তু পরিবারের পরিকল্পনার সহ অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে ভেবে চিন্তে বিয়ের সিদ্ধান্তগুলো আসলে নেওয়া উচিত। হুট করে বিয়ে করাটা আমার কাছে মনে হয় খুবই ইরেসপন্সিবল এবং খুবই মানে খারাপ একটি দৃষ্টান্ত, যেটি কিনা হচ্ছে শুধুমাত্র একটি দিক থেকে না। মানে আমরা যখন মানে যদি আমরা চিন্তা করি, আমাদের যে বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমরা জানতে পারি, পরিবারের ভেতরে যে বিভিন্ন রকম সমস্যা, সেই সব কিছুই কিন্তু হচ্ছে হঠাৎ করে একটা মানে কি বলা যায় যে হচ্ছে
মানে রক্ত ঝোঁকের- গরম ঝোঁকের হ্যাঁ বশে যেটা হয়ে ঝোঁকের যাওয়াটা। কারণে গরম মানে রক্ত গরম বলে হচ্ছে হঠাৎ করে দুজন মানুষ বিয়ে করে ফেললো এবং তারপরে দেখা যায় যে হচ্ছে সারা জীবন হয়তো তারা যে সুখী জীবনটা একজন মানুষ হিসেবে ডিজার্ভ করে সেই জীবন থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হচ্ছে। সুতরাং সেই রিস্কগুলো কিন্তু নেওয়া যাবে না প্রথমত, এবং অবশ্যই তার থেকেও আরেকটি বেশি বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং একই সাথে আমি বিশ্বাস করি যে এই ব্যাপারটি আসলে আমাদের জন্য অনেক মানে ভেতর থেকে আসলে কষ্ট দিতে পারে। সেটি হচ্ছে যে আমার মানে যদি এমনটা হয় যে আমাদের পরিবারের কারণে আমাদের পরবর্তী প্রজন্ম, আমারই সন্তান বা হচ্ছে কারো সন্তান যদি তার বাবা মায়ের একটা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমন ভয়াবহ একটা এমন কষ্টকর একটা রোগে ভোগে, তাহলে কিন্তু সেই কষ্টের থেকে আসলে নিজেকে পরিত্রাণ পাওয়ানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গায় আমি প্রত্যেকটি মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করতে চাই, এবং সত্যি বলতে কি আমি নিজেও আসলে থ্যালাসেমিয়ার যেই মানে টেস্ট করার যেই প্রক্রিয়া বা হচ্ছে অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু অনেক বেশি পরিমাণে মানে আমি নিজেও জানতাম না। সেই জায়গা থেকে অবশ্যই তুরাব ভাইকে এবং একই সাথে রাকিব ভাইকে ধন্যবাদ। এবং রাকিব ভাই তুরাব ভাই আমি হচ্ছে আপনার কাছে আরেকবার একটু জানতে চাই যে এই থ্যালাসেমিয়ার টেস্টটির ব্যাপারে, যে হচ্ছে টেস্টটির নামটি কি, সেটি করার জন্য কোন কোন প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হয়, যেহেতু আমাদের অনেক মধ্যবিত্ত বা নিম্নমধ্য লিসেনার আছেন তাদের ক্ষেত্রে এটাও জানানো দরকার যে হচ্ছে এখানে আসলে কেমন খরচের ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আসলে থ্যালাসেমিয়ার যে মূল বিষয়টা আমি ভাই আমাকে যে কোশ্চেনটা করলেন তার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই 10 সেকেন্ডের জন্য। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া যে রোগী, কারণ আমি একটা জিনিস বিলিভ করি আপনি যদি থ্যালাসেমিয়া রোগীর সিচুয়েশনটা না বুঝেন আপনি কিন্তু থ্যালাসেমিয়ার ব্যাপারে এতটা বেশি এনকারেজ হবেন না এটাকে টেস্ট করার জন্য। একটা থ্যালাসেমিয়া শিশু যখন জন্ম হয় তার এই রোগটা ধরা পড়ে 6 মাস থেকে 2 বছরের বয়সের মধ্যে। তখন থেকে তাকে প্রতি মাসে কখনো 1 ব্যাগ, কখনো 2 ব্যাগ, কখনো 3 ব্যাগ পর্যন্ত রক্ত নিতে হচ্ছে। মানে এটা এতটাই ভয়াবহ একটা ব্যাপার, এবং এটা একদিন 1 মাস 2 মাসের ব্যাপার না, সারা জীবন ব্যাপী সে যতদিন বাঁচবে প্রতি মাসে। তাছাড়া এই যে সে যে ব্লাডটা নিচ্ছে, আমাদের ব্লাডের যে একটা সার্কেল থাকে 90 to 120 ডেজ, ওদের সেই সার্কেলটা হয় না, দেখা যাচ্ছে 7 দিন 10 দিন 15 দিনের মাথায় ভেঙে যাচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে তার এই ব্লাড থেকে যে লৌহটা বের হচ্ছে তার বিভিন্ন অর্গানে জমা হয়ে অত্যাধিক আয়রনের চাপে দেখা যাচ্ছে সে একটা না একটা অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে। তো সেক্ষেত্রে তার এই যে ঔষধটার পিছে মাসে দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা পরিমাণ খরচ করতে হয়, যেটা কিনা আমাদের মধ্যবিত্তের পক্ষেই সম্ভব না, গরিবদের কথা তো আমি বাদই দিলাম। তো এই জন্য এই যে ভয়াবহ দিকে কেন আমি যাব, আমি আগেই সচেতন হই, আমি আগেই বিয়ের আগে সচেতন হলে কিন্তু আমার এই ভয়াবহ পরিস্থিতি আমার সন্তানেরও হচ্ছে না, আমারও হচ্ছে না। তো থ্যালাসেমিয়ার যে বাহক টেস্টটা অথবা থ্যালাসেমিয়ার রোগী ডিটেকশন টেস্টটা, এই টেস্টটার নাম মূলত হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, অথবা এটাকে থ্যালাসেমিয়া টেস্ট বললেও এখন সবাই চেনে। সহজভাবে আমরা সহজভাবে থ্যালাসেমিয়া টেস্ট বলে আসলে থ্যালাসেমিয়া প্রচার করতে টেস্ট পারি। বলে হয়। আর এটা বিভিন্ন হসপিটালে হয় এখন ঢাকায়, ঢাকার বাইরে খুব কম হসপিটালে, হাতে গোনা 2-1টাতে হয়। এটার খরচটা হচ্ছে আপনার অন এভারেজ যতটুকু আমার নলেজে আছে 1250 থেকে 5000 পর্যন্ত নেয়। আর আমরা যেহেতু একটা ভলেন্টারি অর্গানাইজেশন এবং আমাদের হসপিটালটা সব ধরনের সাবসিডি দিয়ে থাকে পেশেন্টদেরকে, যার কারণে আমাদের এখানে সেটা আরো কম খরচে করে দেওয়া হয়। আচ্ছা। তো আমরা চাইবো যে আপনি খরচটাকে ফ্যাক্ট না দেখে সবার আগে দেখবেন যে আপনি নিজের প্রজন্মকে সচেতনভাবে ঠিক রাখতে পারছেন কিনা। এবং সত্যি কথা বলতে খরচটাও কিন্তু যে খুব বেশি এক্সেসিভ তা কিন্তু নয়, মানে একদমই নয়। আমরা কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ যে মানুষের বিয়ের আগে মানে পরিবার গঠনের যে সময়টা সেই সময়টার আগে হচ্ছে এই টেস্টটার কথা ভাবা হয়। এখন একটু আমরা ভেবে দেখি যে আমাদের এক একটা বিয়েতে যদি একদম নিম্নবিত্তদের কথাও চিন্তা করি, তারাও একটা বিয়ের পেছনে যেই পরিমাণে খরচ করে সেই তুলনায় কিন্তু এই টেস্টটা করা বা হচ্ছে আরো হয়তো কিছু কিছু ক্ষেত্রে এইচআইভি টেস্টের প্রয়োজন হতে পারে, অল্প কিছু টেস্ট আগে থেকে করিয়ে নিয়ে যদি হচ্ছে তারা তাদের পরিবারটি গঠন করে, তাদের যে ভবিষ্যৎটি সেটিকে যদি হচ্ছে একটু শেপ দেয়, তাহলে কিন্তু আরো চমৎকার হয়। জি তা তো অবশ্যই। আপনি যে আবার সেকেন্ড যে কথাটা বলেন এইচআইভি টেস্টের ব্যাপারটা, রক্তদাতাদের উদ্দেশ্যে একটা ভালো সচেতন মানে ভালো একটা কথা বলতে চাই। যিনি রক্তদান করছেন তিনি শুধু যে একজন মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে অবদান রাখছেন তা কিন্তু নয়, তিনি আরেকটা ভালো কাজ হচ্ছে তিনি যখন ব্লাড দিচ্ছেন তখন ব্লাডের 5টা স্ক্রিনিং টেস্ট হয়। সেই টেস্টগুলো হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি। সুতরাং সে কিন্তু রক্তদাতা হিসেবে তার 5টা বড় বড় মেজর ব্লাডের টেস্টগুলো পেয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সে কিন্তু আগে থেকেই সচেতন হয়ে এবং থাকতে পারছে। আমি এটা হচ্ছে একটু ভালো করে জানিয়ে দিতে চাই যে হচ্ছে আমরা যারা রক্তদান করি তারা কিন্তু আসলে এটা অনেকটা আমরা একটা নৈতিক অধিকারের মতনই পেয়ে থাকি, যে হচ্ছে কেউ যদি আমাদেরকে সেই টেস্টের রিপোর্টগুলো না জানায়
আমরা কিন্তু সেই অধিকারটি রাখি যে হচ্ছে সেই ডাক্তারকে বা কর্তব্যরত যেই মানে প্রতিষ্ঠান বা যেটি আছে তাদেরকে কিন্তু আমরা সেটি মানে সেটি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বারবার বলতে পারি। সেই ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেকটা সময় আসলে পার করে ফেলেছি। আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই হচ্ছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটালকে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তারা হচ্ছে এখানে জয়েন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুবই নোবেল একটা কাজ করছেন এবং আপনাদের যেই সচেতনতামূলক যে কার্যক্রমগুলো সেগুলো আরও অনেক বেশি পরিমাণে এগিয়ে যাক, সেটি আরও অনেক বড় পরিসরে হোক, মানুষের মধ্যে এই বিবেকবোধগুলো এবং এই যে বুদ্ধিমত্তার যে বিকাশ সেগুলো যাতে হচ্ছে হয়, সেই ব্যাপারটি নিয়ে কিন্তু শুধুমাত্র আপনাদের নয়, বরং সেটি হচ্ছে আমার, রাকিব ভাইয়ের, তুরাব ভাইয়ের, প্রত্যেকটি মানুষের এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের এবং সর্বোপরি সরকারের সবারই কিন্তু দায়িত্ব। সেই যেই মানবিক যেই বিকাশগুলো সেগুলোর মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি অন্তর্ভুক্ত হয়। যাই হোক, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আরেকবার একটু রাকিব ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। যদি আমাদের শ্রোতাদের এবং দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে চান যে এই মুহূর্তে শেষ পর্যায়ে এসে যদি দু এক বাক্যে আমাদের শ্রোতাদেরকে যদি বলতে চান যে রক্তদান এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কেন সেই কাজগুলো করা উচিত, মানে থ্যালাসেমিয়ার যে টেস্ট সেটি কেন করা উচিত, সেই ব্যাপারগুলো নিয়ে যদি আপনার শেষ কোনো বক্তব্য থাকে। জি, ধন্যবাদ ভাইয়া। আসলে আমি একটাই কথা সবশেষ বলতে চাই যে আমাদের সচেতন হওয়া, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন হওয়াটা খুব বেশি জরুরি, কারণ বর্তমানে থ্যালাসেমিয়াটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। তো আমরা যদি টেস্ট করে সচেতন না হই, আমরা যদি আমাদের কাউন্টার পার্টের ক্ষেত্রে যদি সচেতন না হই যে টেস্টের ব্যাপারে, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক একটা ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। তো আমাদের অবশ্যই টেস্টের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যে কথাটা আমি আগেও বলেছিলাম যে আমাদের সবারই এই জিনিসটা করা উচিত। এবং যদি সম্ভব হয় যে আমরা যদি এরকম করতে পারি যে আমাদের ব্লাড গ্রুপ যেমন আমরা টেস্ট করে জানতে পারি যে আমাদের কোন ব্লাড গ্রুপে, ঠিক সেমভাবে যদি আমরা এটাকেও একটা গুরুত্বপূর্ণ মনে করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর রাখার জন্য আমাদেরকে এই হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্টটা আমাদেরকে করাটা খুব জরুরি, এই ব্যাপারটাকে আমরা খুব ভালোভাবে মাথায় নিয়ে নিই। দ্বিতীয় ব্যাপারটা আমি বলতে যাচ্ছি যে আমাদের সম্মানিত রক্তদাতা ভাই বোনদের উদ্দেশ্যে যারা নিয়মিত রক্তদান করে থাকেন, আজকে দিনটা আসলে তাদের জন্যই, যে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, তাদেরকে সম্মানার্থেই এই দিনটাকে আজকে আমাদের পালন করা। তো আপনাদের সবাইকে, যারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তের রক্তদাতাদেরকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, যে আপনারা যেভাবে মানবতার জন্য কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ এটা ভবিষ্যতেও কন্টিনিউ রাখবেন। এবং শেষ একটি কথা বলেই আমি আজকের এটি শেষ করতে চাই যে প্রস্তুত থাকে যদি দুজন রক্তদাতা, নিশ্চিত হবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা। তাই আমরা অবশ্যই আমাদের যে গর্ভবতী মা বোনরা আছেন তাদের ক্ষেত্রে আমরা সচেতন থাকবো, যাতে ওই ইমার্জেন্সি টাইমে যাতে আমাদেরকে এইদিক ওইদিক হন্যি হয়ে খুঁজতে না হয়, আমাদেরকে কোনো দালালের খপ্পরে যাতে পড়তে না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আমার শ্রোতাদের পক্ষ থেকে জানাতে চাই ওয়ালাইকুম সালাম, এবং একই সাথে আমি আবার একটু তুরাব ভাইয়ের কাছে ফিরে যেতে চাই, যে হচ্ছে শেষ কথা আপনার কাছেও আমরা শুনতে চাই। এবং একই সাথে সবার পক্ষ থেকে আপনারা যে নোবেল প্রফেশনে আছেন বা যেই কাজগুলো করছেন, সেই কাজগুলো আসলে হয়তো আমার বা এখানে প্রত্যেকটি মানুষের করার কথা ছিল তার নিজের জায়গা থেকে, তার নিজের প্রয়োজনে। সেই জায়গা থেকে আমরা উদাসীনতা দেখালেও আপনারা সেই জায়গায় একদম মানে ফ্রন্ট লাইনের সৈনিক হিসেবে কাজ করছেন। সো আপনাদেরকে মেনি থ্যাঙ্কস, এবং একই সাথে আপনার কাছ থেকে আমরা শেষ কথা শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনার কথাটির জন্য, আমরা প্রাউড ফিল করছি এই জন্য। মূলত হচ্ছে আমি আজকে যেহেতু 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, এই রক্তদাতা দিবস উপলক্ষে আমি আমাদের দেশের বাইরে বিভিন্ন অংশে যারা রক্তদান করছেন প্রত্যেককে আমি আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর রক্তদানের ব্যাপারটা আসলে ভয়ের কিছু নয়। আমি চাইবো যে আমরা যেভাবে রক্তদান করছি, রেগুলার রক্তদান দাতাদেরকে জোগাড় করে দিচ্ছি, আপনারাও নিজেরাও রক্তদান করবেন এবং আপনাদের আশেপাশের যারা ইয়াং জেনারেশন, যারা 18 বছর হয়ে গেছে, তাদেরকে রক্তদানের ব্যাপারটাতে উৎসাহিত করবেন যে এটা কোনো ভয় নয়, এটা একটা অনেক বড় একটা নোবেল কাজ। এবং রক্তদানের ব্যাপারটা নিয়ে ভয় ভীতি যাই থাকবে সেটা হচ্ছে আপনার অন্তরে, আপনি যখন দিয়ে ফেলবেন তখন সেটা থাকবে না। এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা অনেক ধরনের কাজ করি, তাই না? আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নষ্ট করি। একটা রক্তদান করতে মাত্র 3 থেকে 5 মিনিট সময় লাগে। আমি যদি 3 থেকে 5 মিনিট সময় জীবনের সেরা কাজটা করতে পারি, তবে কেন নয়? তাই আমি আশা করব এবং সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনার রক্তদানে এগিয়ে আসুন।
থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হন, কারণ থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু অভিশপ্ত জীবনযাপন কিন্তু আপনারও হতে পারে যদি আপনি নিজে সচেতন না হন। আর আজকে রেডিও সিটি এফএমকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং থ্যালাসেমিয়ার বিষয়টা, রক্তদানের বিষয়টাকে মানুষের সামনে আনার জন্য এই প্ল্যাটফর্মে আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক আমি ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ করে দিব, তবে দুটো বিষয় একটু মনে করিয়ে দিতে চাই, যে হচ্ছে যদি রক্তদান করতে হলে বাসায় একটু বাবা মাকে যদি হচ্ছে কিছুটা কোনো কথা না বলে যেতে হয়, সেটি বোধহয় করা যেতে পারে। তবে আমরা এমন একটা সমাজ চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সংস্কৃতি চাই যেখানে হচ্ছে আমাদের বাবা মায়েরাই আমাদেরকে রক্তদানে উৎসাহিত করবে, এবং সেই সমাজ গঠন করার দায়িত্বটা কিন্তু আমার আপনার সকলের। আর দ্বিতীয় যে ব্যাপারটি আমি জানিয়ে দিতে চাই, যে হচ্ছে এটি থ্যালাসেমিয়ার মানে বিষয়টিতে, যে সবসময় আমরা জানি যে প্রতিরোধের থেকে প্রতিকারের থেকে প্রতিরোধ করা যায়। প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। এবং থ্যালাসেমিয়ার ব্যাপারে প্রতিকারের কোনো চান্স নেই, হয়ে গেলে কিন্তু হ্যাঁ। প্রতিরোধ করা যায় বিয়ের আগে। এক্স্যাক্টলি। সো আমরা সবসময় এই প্রতিরোধের চেষ্টাটা করব, এবং একই সাথে আজকে বিদায় নেব। আর যে শোভন ছিলাম আপনাদের সাথে, আর সাথে আমাদের সাথে ছিল তুরাব ভাইয়া, রাকিব ভাইয়া, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন লাইফ ইজ বিউটিফুল। আবার কিন্তু হচ্ছে সিটি এফএম এর নিয়মিত আয়োজনে আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন, শুনতে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি।